নমস্কার। আমাদের ইউটিউব চ্যানেল আমাদের উদ্যোগে আপনাদের সকলকে স্বাগত। এতদিন ধরে আমাদের চ্যানেলকে সব রকম সহযোগিতা করে আমাদের পাশে থাকার জন্য আপনাদের প্রথমেই আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজ আমরা আপনাদের জন্য একটু ভিন্ন স্বাদের রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের জন্য প্রেমেন্দ্র মিত্রের লেখা বিখ্যাত কাল্পনিক চরিত্র ঘনাদা সিরিজের প্রথম গল্প মশা। এই গল্প থেকেই ঘনাদার জয়যাত্রা শুরু হয়। বিখ্যাত ছোট গল্পকার, ঔপন্যাসিক, কবি, চিত্র পরিচালক প্রেমেন্দ্র মিত্র 1904 সালের 4 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের বারাণসীতে জন্মগ্রহণ করেন। 1945 সালে তিনি দেবসাহিত্য কুটিরের পূজাবার্ষিকী আলপনার জন্য প্রথম মশা গল্পটি লেখেন এবং তার ভিতর থেকেই বেরিয়ে আসে ঘনশ্যামদা বা সংক্ষেপে ঘনাদা। ঘনাদার তার 4 সঙ্গীকে বলা রোমাঞ্চকর গল্পগুলি থেকে বোঝা যায় সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে রুশ জাপানের যুদ্ধ পর্যন্ত গত 200 বছরে ঘটে যাওয়া এমন কোনো বিখ্যাত জায়গা নেই যেখানে তিনি ছিলেন না। তবে 72 নম্বর বনমালী নস্কর লেনে বসবাসকারী এই বিখ্যাত লোকটির গল্প বলার অদ্ভুত ধরন দেখে বোঝার উপায় নেই যে তিনি সম্পূর্ণই গুল দিচ্ছেন। তার অত্যাশ্চর্য গল্প বলার ক্ষমতা গুলগুলোকেই অসম্ভব সত্য করে তোলে। আর এই কৃতিত্ব সম্পূর্ণভাবেই লেখকের। ঘনাদা ছাড়াও প্রেমেন্দ্র মিত্রের লেখা অন্য 2টি বিখ্যাত কাল্পনিক চরিত্র হল গোয়েন্দা পরাশর বর্মা এবং মামাবাবু। রবীন্দ্র পুরস্কার, একাডেমি পুরস্কার, পদ্মশ্রী সহ দেশিকোত্তমে ভূষিত এই বিখ্যাত সাহিত্যিককে আমরা হারাই 1988 সালের 3রা মে। আমরা আজকের গল্পটি সংগ্রহ করেছি সুরজিৎ দাশগুপ্ত সম্পাদিত আনন্দ পাবলিশার্স প্রকাশিত ঘনাদা সমগ্র 1 গ্রন্থটি থেকে। শুরু হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের লেখা ঘনাদা সিরিজের প্রথম গল্প মশা। গল্পটাই আগে বলবো না, গল্পটা যার মুখ থেকে শোনা সেই ঘনশ্যামদার বর্ণনা দেব বুঝে উঠতে পারছি না। গল্পটা কিন্তু ঘনশ্যামদা সংক্ষেপে ঘনাদার সঙ্গে এমনভাবে জড়ানো যে তার পরিচয় না দিলে গল্পের অর্ধেক রসই যাবে শুকিয়ে। সুতরাং ঘনাদার কথা দিয়েই শুরু করা বোধ হয় উচিত। ঘনাদার রোগা লম্বা শুকনো হাড় বার করা এমন একরকম চেহারা যা দেখলে বয়স আন্দাজ করা একেবারে অসম্ভব। 35 থেকে 55 যে কোনো বয়সই তার হতে পারে। ঘনাদাকে জিজ্ঞেস করলে অবশ্য একটু হাসে, বলেন, দুনিয়াময় টহলদারি করে বেড়াতে বেড়াতে বয়স হিসাব রাখবার কি আর সময় পেয়েছি? তবে বলে ঘনাদা যে গল্পটা শুরু করেন সেটা কখনো বা সিপাহী মিউটিনির, কখনো বা রুশ জাপানের প্রথম যুদ্ধের সময়কার। সুতরাং ঘনাদার বয়স আন্দাজ করা আমরা ছেড়ে দিয়েছি। শুধু এটুকুই মেনে নিয়েছি যে গত 200 বছর ধরে পৃথিবীতে হেন জায়গা নেই যেখানে তিনি যাননি, হেন ঘটনা ঘটেনি যার সঙ্গে তার কোনো যোগ নেই। কয়েক বছর হলো কেন যে কৃপা করে তিনি আমাদের এই গলিটির ছোট্ট মেসে এসে উঠেছেন তা ঠিক বলতে পারি না। আমাদের ছুটি ছাটার আড্ডায় তিনি যে নিয়মিতভাবে এসে বসেন এও তার অসীম করুণা বলতে হবে। প্রায়ই অবশ্য
তিনি ভয় দেখান যে পাততাড়ি গুটিয়ে আবার নিরুদ্দেশ হয়ে যাবেন, কিন্তু সাধারণত সেটা মাসের শেষে মেসের খরচের তাগাদা পড়বার সময়। বুঝে শুনে কিংবা হতাশ হয়ে তার কাছে তাগাদা করা আমরা ছেড়ে দিয়েছি। ঘনাদা আমাদের আড্ডায় এসে নিয়মিতভাবে সবচেয়ে ভালো আরামকেদারাটায় বসেন। যার ভাগ্য যেদিন ভালো থাকে তার কাছে সেদিন সিগারেট চেয়ে নিয়ে ধরান। তারপর চোখ বুজে প্রায় ধ্যানস্থ থাকতে থাকতে হঠাৎ হয়তো আমাদের কোনো একটা কথায় বেশ একটু উচ্চস্বরেই হেসে ওঠেন। অপ্রস্তুত হয়ে আমরা তখন তার দিকে তাকাই। ঘনাদা একটু নড়ে চড়ে উঠে বসে সিগারেটে একটা লম্বা টান দিয়ে ঈষৎ বিদ্রূপের স্বরে বলেন, কি কথা হচ্ছিল হ্যাঁ বন্যার? আমরা লজ্জিতভাবেই স্বীকার করি যে সামান্য দামোদরের বানের কথাই আমরা আলোচনা করছিলাম। ঘনাদা আমাদের দিকে এমন করুণা মিশ্রিত অবজ্ঞার সঙ্গে তাকান, মনে হয় দামোদরের বানে আমাদের নিজেদের ভেসে যাওয়াই উচিত ছিল। তারপর জিজ্ঞাসা করেন, টাইডাল ওয়েভ কাকে বলে জানো? দেখেছো কখনো সেই প্রলয়ের ঢেউ যাকে বলে সমুদ্র জলোচ্ছ্বাস? সংকুচিতভাবে স্বীকার করি যে নামটা জানলেও ব্যাপারটা সম্বন্ধে নিজেদের কোনো অভিজ্ঞতা নেই। ঘনাদা হেসে বললেন, কেমন করে আর থাকবে? তাহলে বলি শোনো, তখন মুক্তোর ব্যবসা করব বলে তাহিতি দ্বীপে গিয়ে উঠেছি। ঘনাদার সেই সুদীর্ঘ চিত্তাকর্ষক গল্প থেকে জানা যায় যে কি করে এই রকম এক টাইডাল ওয়েভের মাথায় এক বেলায় তাহিতি থেকে একেবারে ফিজি দ্বীপে গিয়ে উঠেছিলেন। এ গল্প শোনার পর আমাদের অবস্থা কি হয় তা বলাই বাহুল্য। দিন দুপুরে সূর্যের সামনে মিটমিটে লণ্ঠনের মতো আর কি। ঘনাদার ভয়ে আমাদের অত্যন্ত সাবধানে কথাবার্তা বলতে হয়, কিন্তু আটঘাট বেঁধে যতই কিছু বলি না কেন ঘনাদার হাত থেকে নিষ্কৃতি নেই। দেখা যায় ঠিক তিনি টেক্কা দিয়ে বসে আছেন। হয়তো কথায় কথায় কে বলেছে যে আজকাল অনেকেরই চোখে চশমা, চোখের জোর আর বড় বেশি নেই। ঘনাদা তখন তার মার্কা মারা হাসিটি হেসে অমনি গিয়ে উঠলেন একেবারে অ্যান্ডিজ পাহাড়ের চূড়োয়, পৃথিবীর সবচেয়ে বড় পাখি কন্ডর শকুনের বাসার খোঁজে। হ্যাঁ, চোখের জোর দেখেছি বটে সেবার। অ্যান্ডিজ পাহাড়ের ওপর পথ হারিয়ে ফেলেছি, শীতে প্রায় জমে যাবার জোগাড়। সঙ্গে একজন আর্জেন্টাইন শিকারী আর বোরোরো জাতের এক 6.5 ফুট লম্বা রেড ইন্ডিয়ান গাইড। সন্ধ্যা হয় আর খানিকক্ষণের মধ্যে পথ না খুঁজে পেলে এই পাহাড়ের ওপরই বরফ চাপা পড়ে মরতে হবে। এমন সময় আমাদের চূড়োর নিচের কার খানিকটা মেঘ একটু ফাঁক হয়ে গেল, কিন্তু 12,000 ফুট ওপর থেকে সেই ফাঁক দিয়ে কি আর দেখা যাবে? কিন্তু তখনও বোরোরো জাতের তীক্ষ্ণ দৃষ্টির কথা তো আর জানি না। হাত দুটো দূরবীনের মতো করে সে একবার চোখের সামনে ধরল, তারপর বলল, ব্যাস, আর ভয় নেই। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ভয় তো নেই, কিন্তু কি দেখতে পেলে তুমি? সে নিচের দিকে আঙুল দেখিয়ে বলল, কেন, ওই তো নিচে শিকারীদের তাঁবু ফেলা রয়েছে। বড় একটা কুকুর নিয়ে লাল কোট পরা এক শিকারী এই মাত্র তাঁবুতে ঢুকলো। শুনে আমি তো অবাক। ঘনাদার কথা শুনে আমরা ততোধিক অবাক হয়ে বললাম, 12,000 ফুট ওপর থেকে লাল রঙের কোট পর্যন্ত দেখতে পেল? তা না হলে আর চোখের জোর কিসের? শকুনের চোখ কিরম জানো?
2 মাইল ওপর থেকে ভাগাড়ের গরুর লাশ ওরা দেখতে পায়। এই পোড়োরো শিকারীদের চোখও তেমনি। এরপর আমরা যে নির্বাক হয়ে গেলাম তা বলা বাহুল্য। প্রায় নির্বাক হয়েই আজকাল থাকি। এর ভেতর সেদিন কি থেকে বুঝি মশার প্রসঙ্গ উঠে এসেছিল। ঘনাদা তখনও এসে পৌঁছননি, তাই বোধহয় আমাদের অতটা সাহস। তাছাড়া ভেবেছিলাম যে সামান্য মশা মারবার ব্যাপারে ঘনাদা তার কামান দাগার প্রয়োজন বোধ করবেন না। কিন্তু ভুল ভাঙতে আমাদের দেরি হলো না। বিপিন সবে তাদের গায়ে কিভাবে মশা মারবার ব্যবস্থা হচ্ছে সেই কথা তুলেছে। হঠাৎ দরজায় ঘনাদার আবির্ভাব। কি কথা হচ্ছিল হে? আমরা অত্যন্ত সংকুচিত হয়ে বলি, না, এমন কিছু নয়, এই মশা মারবার কথা হচ্ছিল সামান্য। বিপিন তাড়াতাড়ি আরাম কেদারাটা ছেড়ে সসম্মানে ঘনাদার জন্য জায়গা করে দেয়। ঘনাদা তাতে সমাসীন হয়ে শিশিরের কাছে একটা সিগারেট চেয়ে নিয়ে ধরিয়ে বললেন, ও মশা। আমরা কতকটা আশ্বস্ত হই। যাক, ঘনাদার দৃষ্টি তাহলে মশা পর্যন্ত পৌঁছবে না। কিন্তু পর মুহূর্তেই বোমা ফাটল। যে সে বোমা নয়, একেবারে অ্যাটমিক। হ্যাঁ, মেরেছিলাম একবার একটা মশা। আমরা স্তম্ভিত। ঘনাদা মশার প্রসঙ্গ বাদ দিতে চান না দেখে নয়, স্তম্ভিত তার এই অবিশ্বাস্য বিনয়। মশা যদি মারতে হয় তাহলে ঘনাদা মাত্র একটি মশা মারবেন, এ যে কল্পনাও করা যায় না। শিশির সাহস করে বলেই ফেলল, একটি মশা মেরেছিলেন? হ্যাঁ, একটিমাত্র মশাই জীবনে মেরেছিলাম 1939 সালের 5ই আগস্ট শাখালিন দ্বীপে। আমরা ফ্যাল ফ্যাল করে তার দিকে চেয়ে আছি দেখে একটু চুপ করে থেকে আবার বললেন, শাখালিন দ্বীপের নাম শুনেছ, কিন্তু কিছুই জানো না, কেমন? দ্বীপটা জাপানের উত্তরে সরু একটা করাতের মতো উত্তর দক্ষিণে লম্বা লম্বি হয়ে পড়ে আছে। তার দক্ষিণ দিকটা ছিল জাপানিদের আর উত্তরটা রাশিয়ার। সেই দ্বীপের পূব দিকের সমুদ্রকূলে তখন অ্যাম্বার সংগ্রহ করবার একটা কোম্পানির হয়ে কাজ করছি। এমন অখাদ্য পাণ্ডববর্জিত জায়গা দুনিয়ায় আর আছে কিনা সন্দেহ। বছরের অর্ধেক সেখানে মুষলধারে বৃষ্টি পড়ে, আর বাকি অর্ধেক বরফে সব জমে যায়। তার ওপর আছে ভীষণ তুষারঝড় আর গাঢ় জমাট কুয়াশা। কোনো রকমের দামি কিছু অ্যাম্বার সংগ্রহ করেই সে মুখোয়ার হব না, এই ছিল মতলব। কিন্তু সে আশায় ছাই পড়ল। আমাদের কোম্পানির তানলিন নামে এক চীনা মজুর একদিন সকালে হঠাৎ নিরুদ্দেশ। তার সঙ্গে এ পর্যন্ত যা অ্যাম্বার জোগাড় হয়েছিল সেই মহামূল্য থলিটাও। শাখালিন দ্বীপটা তো নেহাত ছোটোখাটো নয়, তার বেশিরভাগ আবার জঙ্গল আর পাহাড়। সেসব পাহাড় জঙ্গলের অনেক জায়গায় মানুষের পায়ের চিহ্নই পড়েনি। সুতরাং এই দ্বীপে কাউকে খুঁজে বার করা সোজা নয়। তবে একটা আশার কথা ছিল, এই যে অ্যাম্বারের মতো দামি রত্ন চুরি করে শাখালিন দ্বীপে লুকিয়ে থেকে কারুর লাভ নেই। সে চোরাই মাল বেচতে তাকে কোনো বড় সভ্য দেশে যেতেই হবে। আর শাখালিন দ্বীপ ছেড়ে এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে কাউকে যেতে হলে প্রধান শহর আলেকজান্দ্রভস্ক থেকে ভ্লাদিভস্টকের স্টিমার না ধরে উপায় নেই।
অক্টোবরের পরে অবশ্য সমুদ্র জমে বরফ হয়ে যায়। তখন লুকিয়ে কুকুরে টানা স্লেজে করে পালানো সম্ভব। কিন্তু প্রধান স্টিমার ঘাটায় কড়া নজর রাখবার ব্যবস্থা করলে তার আগে চোর কিছুতেই শাখালিন থেকে বেরোতে পারবে না। অক্টোবর পর্যন্ত তাকে খুঁজে বার করবার সময় অন্তত আমরা পাব। বেতারে আলেকজান্ড্রোভস্কের পুলিশের কাছে সমস্ত খবর পাঠিয়ে আমিও আমাদের ক্যাম্পের ডাক্তার মিস্টার মার্টিন দুজন কুলি নিয়ে তানলিনের খোঁজে বেরিয়ে পড়লাম। কয়েকদিন জলা জঙ্গলে ঘুরে ঘুরে যখন প্রায় হতাশ হয়ে উঠেছি, তখন হঠাৎ ভাগ্যক্রমে একটা হদিশ পেয়ে গেলাম। টিয়ারা পাহাড়ের কাছে সেদিন সন্ধ্যায় আমরা তাঁবু ফেলেছি। ওখানকার আদিম গিলিয়াক জাতির এক শিকারির কাছে সকালবেলায় একটা উড়ো খবর পেয়েছিলাম এই দিক দিয়ে একজন চীনাকে যেতে দেখেছে। কিন্তু তখনও পর্যন্ত সে খবরে বিশ্বাস করবার মতো কোনো প্রমাণ পাইনি। রাত্রে তাঁবুর মধ্যে ঘুমোনো একরকম অসম্ভব। শাখালিন দ্বীপে বড় হিংস্র জানোয়ার বলতে শুধু ভালুক ছাড়া আর কিছু নেই। সাধারণত তারা মানুষকে আক্রমণ করে না, কিন্তু দিনে মাছি ও রাতে মশা যা আছে তা হিংস্র জানোয়ারকেও হার মানায়। আমি আর মিস্টার মার্টিন তাই কোনো রকমে ঘুমোতে না পেরে তখন বাইরে এসে দাঁড়িয়ে গল্প করছি। হঠাৎ চমকে উঠে বললাম, দেখুন মিস্টার মার্টিন। মিস্টার মার্টিনের দৃষ্টিও সেদিকে তখন গেছে। অবাক হয়ে তিনি বললেন, হ্যাঁ, বেশ জোরালো আলো বলে মনে হচ্ছে। এই জনমানবহীন জায়গায় এরকম আলো আসছে কোথা থেকে? ভুতুরে ব্যাপার নাকি? খানিকক্ষণ লক্ষ্য করে বললাম, না, ভুতুরে ব্যাপার নয়, বেশ স্বাভাবিক ব্যাপার। দূরের ওই পাহাড়ের ঢিবিটার পেছনে নিশ্চয় কোনো এক বাড়ি আছে। এ আলো সেখান থেকেই আসছে। মিস্টার মার্টিন অবাক হয়ে বললেন, কিন্তু এখানে শখ করে ওরকম বাড়ি করবেটা কি? গিলিয়াক, ওরক বা টুঙ্গুস জাতের অসভ্য শিকারি ছাড়া এ অঞ্চলে তো তেমন কেউ বাস করে না। এদিকে কোনো খনিও ইদানিং হয়েছে বলেও জানি না। তাহলে ব্যাপারটা সম্বন্ধে কৌতূহল যত বেশি হোক, সন্ধান নেবার জন্য সকাল পর্যন্ত আমরা নিশ্চয়ই অপেক্ষা করতাম। কিন্তু সেই মুহূর্তে রাত্রি স্তব্ধতা হঠাৎ এক অমানুষিক চিৎকারে যেন বিদীর্ণ হয়ে গেল। একবার আমি ও মিস্টার মার্টিন দুজনের মুখের দিকে চাইলাম। তারপর ভেতর থেকে টর্চটা বের করে এনে কোনো কথা না বলেই বেরিয়ে পড়লাম। একেবারে নিরস্ত্র যে আমরা ছিলাম না তা বোধহয় বলার দরকার নেই। দুজনের কোমরবন্ধেই পিস্তল আটা ছিল। যে পাথুরে ঢিবিটার পেছন থেকে আলো দেখা যাচ্ছিল সেটা খুব বেশি দূরে নয়, প্রায় 100-3 গজ হবে। ঢিবিটার পাশ দিয়ে ঘুরে যাওয়ার পরই দেখা গেল আমাদের অনুমান ভুল হয়নি। একটা মাঝারি গোছের বাড়ির একটা জানলা থেকে উজ্জ্বল আলোটা দেখা যাচ্ছে। আশ্চর্যের কথা এই যে অমানুষিক যে চিৎকার আমরা শুনেছিলাম তা একবার উঠেই একেবারে স্তব্ধ হয়ে গেছে। চারিধার এমন শান্ত যে দুজনে একসঙ্গে সে শব্দ না শুনলে মনের ভুল বলেই সেটা গণ্য করতাম। বাড়িটার কাছে এসে তখন আমরা বেশ একটু ফাঁপড়ে পড়েছি। এখন করা যায় কি? অজানা জায়গায় সম্পূর্ণ অপরিচিত এক বাড়িতে হঠাৎ মাঝরাতে এসে ডাকাডাকি করাটা মোটেই সুবিধের হবে না, তা বুঝতে পারছিলাম। কিন্তু ফিরে যাওয়া তো তখন আর যায় না। যে জানলাটা দিয়ে আলো আসছিল সেখানে গিয়ে সাবধানে একবার উঁকি দিলাম। মস্ত বড় একটা ঘর, মিউজিয়াম যেমন থাকে অনেকটা সেই রকম। প্রকাণ্ড একটা কাচে ঘেরা টেবিল ঘরটার মাঝখানে বসানো। সে কাচের ভেতর কি আছে দেখতে পেলাম না। লোকজনও কেউ সেখানে নেই।
এত রাত্রে থাকবার কথাও না। সেখান থেকে সরে এসে দরজায় ধাক্কা দেব কিনা ভাবছি, এমন সময় পেছনে থেকে সরু অথচ তীক্ষ্ণ কণ্ঠে ইংরেজিতে এক আদেশ শুনলাম। প্রাণে বাঁচতে চাও তো হাত তোলো। চমকে ফিরে দাঁড়িয়ে দেখি পেটে গোছের জোয়ান একটি লোক আমাদের দিকে পিস্তল উঁচিয়ে দাঁড়িয়ে আছে। তার পেছনে লম্বা চওড়া জমদূতের মতো চেহারার এক প্রহরী, তারও হাতে পিস্তল। ব্যাপারটা বেশ নাটুকে হয়ে জমে উঠেছিল বটে, কিন্তু শেষ পর্যন্ত পরস্পরের পরিচয় পাওয়ার পর সব আবার থিতিয়ে সহজ হয়ে গেল। পিস্তল হাতে যিনি আমাদের হাত তুলতে বলেছিলেন জানতে পারলাম তিনি মিস্টার নিশিমারা নামে একজন জাপানি কীটতত্ত্ববিদ। শাখালিনের কীটপতঙ্গ নিয়ে গবেষণা করবার জন্য এই ঘাঁটিটি বসিয়েছেন। আমরা কী উদ্দেশ্যে তার বাড়িতে হানা দিয়েছিলাম শোনবার পর লজ্জিত হয়ে তিনি আমাদের কয়েকদিন তার ওখানে থেকে তার কাজকর্ম দেখে যেতে অনুরোধ করলেন। সঙ্গে সঙ্গে এ আশ্বাসও দিলেন যে পলাতক চীনা মজুরের সন্ধান তার লোকজনের মারফত তিনি করিয়ে দেবেন। এ অঞ্চল তার একরকম হাতের মুঠোয়, তার লোকজনের হাত এড়িয়ে কারুর পালাবার ক্ষমতা নেই। কথাটা যে কতখানি সত্য একদিন পার না হতেই বুঝতে পারলাম। পরের দিন সকালে মিস্টার নিশিমারা তার গবেষণাগার আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে অনেক কিছু বুঝিয়ে দিলেন। সাধারণ কীটতত্ত্বের গবেষণা যে তিনি করেন না তার ল্যাবরেটরির নানা বিভাগ দেখেই তা অবশ্য বোঝা যায়। শুধু পর্যবেক্ষণ নয়, কীটপতঙ্গ লালন পালন ও পরিবর্ধন করবার জন্য রাসায়নিক ও বৈদ্যুতিক নানা যন্ত্রপাতি ও উপাদান উপকরণ তার বিরাট ল্যাবরেটরিতে আছে। মিস্টার মার্টিন একসময় তাকে জিজ্ঞাসা করলেন, পোকামাকড়েরই ওপর দেখছি মশাই আপনার গবেষণার প্রধান বিষয়। মিস্টার নিশিমারা একটু হেসে বললেন, হা 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 হা। তাতে আশ্চর্য হবার কিছু আছে? মানুষের সভ্যতার মশাই হচ্ছে সবচেয়ে বড় শত্রু। এই শাখানীল দ্বীপ থেকে শুরু করে সমস্ত পৃথিবীতে শুধু ম্যালেরিয়ার বাহন হিসাবে মশা কি পরিমাণ ক্ষতি প্রতিনিয়ত করেছে ডাক্তার হিসাবে আপনার নিশ্চয়ই অজানা নয়। মিস্টার মার্টিন বললেন, কিন্তু আপনার গবেষণাগারে তো দেখছি মশার লালন পালনই হলো আসল কাজ। এর দ্বারা ম্যালেরিয়ার কি আদেও প্রতিকার হবে? ঠিক বুঝতে পারলাম না। মিস্টার নিশিমারা টেবিলটা চাবড়ে আবার হেসে বললেন, না বোঝারই কথা। শুধু মশা মেরে নয়, মশা যাতে আর ম্যালেরিয়ার বাহন না হতে পারে সেই চেষ্টা করেই আমি ম্যালেরিয়ার সমস্যার নতুনভাবে সমাধান করতে চাই। আমাদের একটু অবাক হতে দেখে তিনি বললেন, মশা কি করে রোগের জীবাণু ছড়ায় আপনাদের নিশ্চয়ই জানা আছে। তার মুখ একটা ডাক্তারি যন্ত্রের বাক্স বললেই চলে। গায়ের ওপর বসে প্রথম একটি যন্ত্রে সে চামড়া ফুটো করে, তারপর আরেকটি যন্ত্রে মুখের লালা সেখানে লাগিয়ে দিয়ে আমাদের রক্ত চাপ না বেঁধে যায় তার ব্যবস্থাই করে। এরপর তৃতীয় যন্ত্রে নল দিয়ে সে রক্ত শুষে নেয়। আমাদের শরীরে যে রোগের জীবাণু ঢোকে সে তার ওই দ্বিতীয় যন্ত্রের লালা থেকে। মশার জন্মের পর যদি কোনো উপায়ে তার লালার এমন রাসায়নিক পরিবর্তন করে দেওয়া যায় যে বিষাক্ত ম্যালেরিয়ার জীবাণু তা আমাদের ভেতর বাঁচতে পারবে না, তাহলে মশা হাজার কামড়ালেও আর আমাদের ভয় নেই। আমার গবেষণাগারে মশার লালা পরিবর্তনের সেই চেষ্টাই আমি করছি। বিশ্বাস করি আর না করি, নিশিমারার কথায় প্রতিবাদ কিছু করিনি। সমস্ত গবেষণাগারটা আমাদের কাছে তখনই কেমন রহস্যময় মনে হয়েছে। আগের রাত্রে সেই অমানুষিক চিৎকারের শব্দের কথা
তখনও ভুলতে পারিনি। নিশিমারাকে জিজ্ঞাসা করায় তিনি সেটা কোনো বন্যজন্তুর আওয়াজ বলে হেসে উড়িয়ে দিয়েছিলেন বটে, কিন্তু মনে হয়েছে কিছু যেন তিনি গোপন করে যাচ্ছেন। সেই গোপন রহস্য যে কি, সেই দিন রাত্রেই টের পেলাম। নিশিমারা আমাদের যত্ন আতিথ্যের কোনো ত্রুটি করেননি। রাত্রের খাওয়া দাওয়া সেরে আমরা তখন আমাদের জন্য নির্দিষ্ট ঘরটিতে শুতে এসেছি। হঠাৎ মিস্টার মার্টিন বললেন, এত তাড়াতাড়ি শুয়ে কি হবে, চলুন একটু ঘুরে আসি। তাঁর কথায় রাজি হয়ে বাইরে বেরুতে গিয়ে অবাক হয়ে গেলাম। আমাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। এর মানে? মিস্টার মার্টিন অত্যন্ত চিন্তিতভাবে আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন। মানে ঠিক না বুঝতে পারলেও এই দরজা বন্ধ করার পেছনে যে কোনো শয়তানি মতলব আছে সে বিষয়ে কোনো সন্দেহ তখন আর আমাদের নেই। কিন্তু এত সহজে আমরা হার মানব কেন? ছাদের কাছে হাওয়া চলাচলের একটা ছোট ভেন্টিলেটর ছিল। কোনো রকমে তারই পাল্লা ভেঙে দুজনে সেখান দিয়ে গলে বাইরে গিয়ে নামলাম। ঘুটঘুটে অন্ধকার রাত্রি। শুধু ল্যাবরেটরির একটা ঘরে তখনও আলো জ্বলছে। সন্তর্পণে সেই ঘরটার পেছনে একটা জানলার ধারে গিয়ে দাঁড়াবার আগেই সেই কালকের রাতের মতো রক্ত জল করা আর্তনাদ শুনতে পেলাম। সে আর্তনাদ শোনার সঙ্গে সঙ্গেই আমরা জানলা বেয়ে ঘরের ভিতরে লাফিয়ে পড়েছি। কিন্তু একই ব্যাপার, যার খোঁজে আমরা বেরিয়েছি সেই তানলিনী মেঝের উপর লুটিয়ে পড়ে অসীম যন্ত্রণায় কাতরাচ্ছে। তার এক পাশে কাল রাতে যাকে দেখেছিলাম সেই যমদূতের মতো কাফরি প্রহরী দাঁড়িয়ে, অন্য পাশে ফাঁপা একটা কাঁচের মোটা নলের জিনিস হাতে করে মিস্টার নিশিমারা। ব্যাপার কি মিস্টার নিশিমারা? বেশ একটু উত্তেজিতভাবেই জিজ্ঞাসা করলাম। মিস্টার নিশিমারা আমাদের দেখে রাগে বিস্ময়ে খানিকক্ষণ কথাই বলতে পারলেন না। তারপর অনেক কষ্টে নিজেকে সামলে বললেন, আমার আতিথেয়তার ওপর একটু বেশি অত্যাচার করছেন নাকি আপনারা? এ ঘরে আসতে কে আপনাদের অনুমতি দিয়েছে? কেউ দেয়নি। এখন বলুন এখানে হচ্ছে কি? যা হচ্ছে তা তো দেখতেই পাচ্ছেন। এ লোকটাকে সাপে কামড়েছে, তারই চিকিৎসা করছিলাম। মিস্টার মার্টিন তখন মেঝেয় বসে পড়ে তানলিনকেই পরীক্ষা করছিলেন। তিনি মুখ তুলে কঠিন স্বরে বললেন, এ তো মারা গেছে, আর সাপেও একে কামড়ায়নি। কি হয়েছে এর? বলুন, একে কি করেছেন? কি করেছি জানতে চান? নিশিমারা কখন এরই মধ্যে কোথা থেকে একটা পিস্তল হাতে নিয়েছে লক্ষ্যই করিনি। সেইটা আমাদের দিকে উঁচিয়ে ধরে তিনি বললেন, বেশ, সে কথাই বলবো। তাহলে শুনুন পৃথিবীর সবচেয়ে আশ্চর্য আবিষ্কারের কথা। শুনে মরার সৌভাগ্য আপনাদেরও হোক। আপনাদের তানলিন সাপের কামড়ে মারা যায়নি, মারা গেছে মশার কামড়ে। সামান্য একটি মশার কামড়ে। নিশিমারা তীক্ষ্ণ উচ্চ অট্টহাস্যে আমাদের স্তম্ভিত করে আবার বলতে লাগলেন, বিশ্বাস করতে পারছেন না ব্যাপারটা? কেমন? কোনো ভাবনা নেই, এক্ষুনি প্রত্যক্ষ প্রমাণ আপনাদের দিচ্ছি। কিন্তু তার আগে বলে যাই, শুনুন। মশার লালার রাসায়নিক পরিবর্তনের কথা যা বলেছিলাম, মনে আছে তো? সে পরিবর্তন আমি সত্যিই করেছি। ডিম থেকে শুরু করে মশা যখন সামান্য জলের পোকা হয়ে থাকে তখন পর্যন্ত, তারপর নানা প্রক্রিয়া চালিয়ে মশার লালার এমন রাসায়নিক পরিবর্তন আমি ঘটিয়েছি যে সাপের বিষের চেয়েও লালা মারাত্মক হয়ে উঠেছে। কাল রাত্রে যে চিৎকার শুনেছিলেন,
সে এমনই একজনের ওপর মশার কামড়ের প্রক্রিয়ার ফল। তালনীলের অবস্থা তো সামনেই দেখতে পেয়েছেন। নিশিমারার ইঙ্গিতে সেই যমদূত তখন মিস্টার মার্টিনকে অবলীলাক্রমে তুলে ধরেছে। তার দিকে এগিয়ে গিয়ে নিশিমারা বললেন, এই কাছের নল দেখেছেন? এর ভিতর একটি মাত্র বিষাক্ত মশা ভরা আছে। এই একটি মশা কিন্তু এখনো আপনার মতন জন বিশেক জোয়ানকে অনায়াসে পরপারে পাঠিয়ে দিতে পারে। আপনি বিজ্ঞানের পীঠস্থান, সভ্য মার্কিন মুলুকের লোক, তাই আপনাদের দুই বন্ধুর মধ্যে বিজ্ঞানের প্রক্রিয়ার প্রাণ দেওয়ার গৌরব আমি আপনাকেই দিতে চাই। বেশি কিছু আপনাকে করতে হবে না। এই নলটি এমন কায়দায় তৈরি যে গায়ে চেপে ধরার সঙ্গে সঙ্গে সামনের ঢাকনাটা ভিতর দিকে খুলে যায়। হিংস্র মশাও উড়ে এসে কামড়ে দিতে দেরি করে না। সমস্ত মাথার ভেতর কেমন ঝিমঝিম করছিল। মনে হচ্ছিল আর যেন দাঁড়াতে পারবো না। কিন্তু তারই মধ্যে হঠাৎ মরিয়া হয়ে সজোরে একটা ঘুষি চালালাম। নিশিমারা আচমকা ঘুষি খেয়ে ছিটকে পড়লেন। সঙ্গে সঙ্গে তার হাত থেকে কাচের নলটা মেঝে আছড়ে পড়ে চুরমার হয়ে গেল। তারপর যে ব্যাপার ঘটল তা বর্ণনা করা যায় না। কল্পনা করো যে ভাঙা নল থেকে বেরিয়ে সেই সাক্ষাৎ সমন ঘরের ভেতর উড়ে বেড়াচ্ছে, আর চারজন মানুষ উন্মাদ হয়ে তাকে এড়িয়ে ঘর থেকে পালাবার চেষ্টা করছে। ঘরের মাঝখানে আবার তানলিনের মৃতদেহ। কোনো রকমে দরজার কাছে পৌঁছে খিলটা খুলে বেরোতে যাব, এমন সময় সেই বিশাল কাফরি বাঘের মতো আমার ঘাড়ের উপর এসে পড়ল। আর বুঝি আশা নেই। মশাটা ঠিক আমার নাকের কাছে একবার ঘুরে গেল। তারপরে সেই কাফরি একসঙ্গে 5টা রেলের ইঞ্জিনের মতো চিৎকার করে আমার ঘাড়ের উপর নেতিয়ে পড়ে গেল। বুঝলাম মশার দংশন জ্বালার সঙ্গে সব জ্বালা তার জুড়িয়েছে। কিছু ভাববার আর সময় নেই। উঠে পড়ে আবার পালাতে যাচ্ছি, এমন সময় দেখি মিস্টার নিশিমারা জুজুৎসুর প্যাঁচে মিস্টার মার্টিনকে চিৎ করে ফেলে দিয়েছে, আর মশাটা ঠিক তার মাথার কাছে উঠছে। ছুটে গিয়ে হ্যাঁচকা টান দিয়ে মিস্টার মার্টিনকে খানিকটা সরিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নিশিমারার আর্তনাদ শোনা গেল। মশাটা ঠিক তার গালের ওপর গিয়ে বসেছে। এবার আর এক মুহূর্ত দেরি হলো না। আমার প্রচণ্ড এক চাপড় গিয়ে পড়ল নিশিমারার গালে। মশা আর নিশিমারার ভবলীলা একই সঙ্গে সাঙ্গ হয়ে গেল। মশা মারবার পরিশ্রমেই যেন হাঁপিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘনাদা বললেন, জীবনে তারপর মশা মারতে আর প্রবৃত্তি হয়নি। নমস্কার, আমি পৌলমী। আমাদের আজকের গল্প এখানেই শেষ হলো। এতক্ষণ ধরে আমাদের গল্পটি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সবাইকে জানাই অশেষ ধন্যবাদ। আজ আপনারা শুনলেন বিখ্যাত গল্পকার প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প ঘনাদা সিরিজের প্রথম গল্প মশা। ঘনাদা চরিত্রটির 75 বছর পূর্তি উপলক্ষে আজ এই গল্প আমরা নিবেদন করলাম। আজকের গল্পে সূচনায় তিস্তা ও ইমন, কথকের ভূমিকায় সায়ন্তন, ঘনাদার ভূমিকায় ইমন, রেড ইন্ডিয়ান গাইড তানলিন ও প্রফির ভূমিকায় শঙ্খদ্বীপ, মিস্টার নিশিমারার ভূমিকায় সৌম্যদীপ হালদার, মিস্টার মার্টিন ও শিশিরের চরিত্রে এবং সমস্ত সাউন্ড এডিটিং
সৌম্যদীপ রায়। আজকের গল্পে যে পোস্টারটি ব্যবহার করা হয়েছে সেই পোস্টারটি এঁকেছেন আর্টিফিশিয়াল একাডেমি নামক ইউটিউব চ্যানেলের ওনার প্রীতি চক্রবর্তী। আমাদের উদ্যোগ টিমের পক্ষ থেকে ওনাকে জানাই অশেষ ধন্যবাদ। আপনারা চাইলেই ওনার চ্যানেলটি একবার ভিজিট করে আসতেই পারেন, আশা করি ভালো লাগবে। আমাদের ডেসক্রিপশন বক্সে ওনার চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক এবং আপনার প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দেবেন। এই ধরনের গল্প পেতে হলে আমাদের উদ্যোগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন। ভালো থাকবেন। শুভ নববর্ষ। ধন্যবাদ।